the Hardy-Weinbergs equilibrium. So Hardy-Weinbergs equilibrium বলতে কি বোঝায় সেটা আমরা দেখতেছি। ফার্স্ট আমরা দেখব হার্ডি ছিল একদম ফিজিশিয়ান, আর উইনবার্গ ছিল একজন ম্যাথমেটিশিয়ান। ঠিক আছে, সো হার্ডি ছিল একজন ফিজিশিয়ান আর বেসিক্যালি বায়োলজিস্ট, আর উইনবার্গ ছিল একজন ম্যাথমেটিশিয়ান। সো তারা একটা ইকুইলিব্রিয়াম ব্যাপারটা মানে ইকুইলিব্রিয়াম একটা ল দিল, সেই লটার নাম হলো হার্ডি-উইনবার্গস ইকুইলিব্রিয়াম। সো তার মধ্যে কি বলে দেখো, অ্যাকর্ডিং টু হার্ডি-উইনবার্গস, ইন এ মেন্ডেলিয়ান population, the allele frequency remain constant generation after generation. সো এটা ছিল ওদের পোস্টুলেশন বা এটা ছিল ওদের ল। সো বলছিল যে ওরা বলছিল যে ইন এ মেন্ডেলিয়ান পপুলেশন, সো তোমাকে মনে রাখতে লাগবে ফার্স্ট থিং ইজ ইট মাস্ট বি এ মেন্ডেলিয়ান পপুলেশন। মেন্ডেলিয়ান পপুলেশন মিনস যে এখানে যেটা পপুলেশন প্যাটার্ন সেটা হবে ইন দ্য ফর্ম অফ মেন্ডেলিয়ান ক্রস। মেন্ডেলিয়ান আমরা মনোহাইব্রিড এন্ড ডাইহাইব্রিড ক্রস আমরা শিখছিলাম, সেই ক্রস প্যাটার্নে এই পপুলেশনটা থাকতে লাগবে। ফর এক্সাম্পল যদি মনোহাইব্রিড ক্রসটাকেই ধরা হচ্ছে, এখানে মনোহাইব্রিড ক্রস যদি দেখা হয়, ফর এক্সাম্পল আমরা পড়ছিলাম ক্যাপিটাল টি, তারপরে পাইছিলাম ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি অ্যান্ড স্মল টি। সো এটাকে যদি আমি অন্যভাবে লিখি, টি স্কোয়ার টোয়াইস ক্যাপিটাল টি স্মল টি স্কোয়ার, এটাও লিখতে পারি। ঠিক আছে, সো এই প্রসেস, এই ফর্মুলাতে যেটা মনোহাইব্রিড ক্রসের রেশিও ছিল, এই রেশিওতে পপুলেশনটা থাকতে হবে। সো এখানে অ্যালিল ফ্রিকোয়েন্সি মানে কি বোঝায়? অ্যালিল হলো এগুলা যেটা আমরা পড়ছিলাম। সো দিস আর নাথিং বাট দ্য অ্যালিলস। সো অ্যালিলের যেটা ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাইলাম, দ্যাট মিনস দ্য রেশিও অফ 3:1 or 1:2:1, এই যে রেশিওটা, দ্যাট রিমেন কনস্ট্যান্ট জেনারেশন আফটার জেনারেশন। ঠিক আছে, সো এইখানে ক্যাপিটাল টিটাকে বোঝাচ্ছে উইথ দ্য হেল্প অফ পি, ক্যাপিটাল পি, আর তোমার স্মল টিটাকে বোঝাচ্ছে উইথ দ্য হেল্প অফ কিউ অ্যান্ড কিউ, আর এখানে পি কিউ। সো এটা হবে পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, দ্যাট ইজ কনস্ট্যান্ট। এই যে টোটাল অ্যালিলিক ফ্রিকোয়েন্সি, দ্যাট রিমেন কনস্ট্যান্ট, দ্যাট ইজ 1 জেনারেশন। ঠিক আছে, আচ্ছা এইখানে যদি আমি ভালো মতো লিখি, পি প্লাস কিউ আমি লিখতে পারি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস পি প্লাস কিউ ইকুয়ালস টু 1 আমি লিখতে পারি। সো দিস ইজ দ্য আলটিমেট পোস্টুলেশন। ও এটাই বলছিল যে অ্যালিল ফ্রিকোয়েন্সি রিমেন কনস্ট্যান্ট জেনারেশন আফটার জেনারেশন। কনস্ট্যান্ট মিনস 1 বুঝাইছে এখানে। ঠিক আছে, সো এই ছিল তার পোস্টুলেশন। বাট রিমেম্বার, এই খেলাটা তখনই হবে যখন সেই পপুলেশনটার উপরে এক্সটার্নাল কোনো ফোর্স কাজ না করে। যদি এক্সটার্নাল কোনো ফোর্স যদি কাজ করে, তখন কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু এরকম থাকবে না। ঠিক আছে, যেমন ক্যাপিটাল পি এখানে বুঝেছে ডমিনেন্ট, আর স্মল কিউ এটা বুঝেছে তোমার রেসিসিভ। ঠিক আছে, সো এই যে হেটেরোজাইগাস কন্ডিশন, এটা হোমোজাইগাস ক্যাপিটাল পি ডমিনেন্ট, হোমোজাইগাস স্মল কিউ ডমিনেন্ট রেসিসিভ, এই জিনিসটাকে যে বুঝাইছে, এই ব্যাপারটা হবে ইন অ্যাবসেন্স অফ, সো আমি লিখে দেই, ইন
absence of any external ফোর্স বা ফোর্সেস, ব্যাপারটা তখনই হবে যদি কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করে, তাহলে কিন্তু এই রেশিওটা ওরকম ভাবে পাবো না, রিমেম্বার ইট। ঠিক আছে, সো আমি যদি আরেকবার বলি, সো অ্যাকর্ডিং টু হার্ডি উইনবার্গস ইন এ মেন্ডেলিয়ান পপুলেশন মিন্স টোটাল রেশিওটা অ্যাজ পার মেন্ডেল যাবে। ঠিক আছে, অ্যালিল ফ্রিকোয়েন্সি, এই যে এগুলা হলে অ্যালিল, তাদের যেটা ফ্রিকোয়েন্সি দ্যাট উইল রিমেন কনস্ট্যান্ট, দ্যাট ইজ আমি এখানে বলছি 1 ফ্রম জেনারেশন টু জেনারেশন বা জেনারেশন আফটার জেনারেশন। বাট এই ফোর্স বা এই লটা তখনই ভুল হয়ে যাবে যখন কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করবে। সো এইখানে তোমাদেরকে যেটা মেইনলি শিখতে লাগবে সেটা হলো হার্ডি উইনবার্গস ইকুইলিব্রিয়াম আর তার ডেভিয়েশন। ডেভিয়েশন আমি একটু আগে বললাম, ডেভিয়েশন তখনই হবে যখন কোনো এক্সটার্নাল ফোর্সেস কাজ করবে। সো আমরা এখানে দেখব নেক্সট যে এই ফ্রিকোয়েন্সিটা কখন উল্টা হবে, কখন তোমার এক্সটার্নাল কি ধরনের এক্সটার্নাল ফোর্স কাজ করতে পারে। ঠিক আছে, সেটাই আমরা দেখব এখানে। সো দ্যাট ইজ নেক্সট, দ্যাট ইজ দ্য ডেভিয়েশন অফ হার্ডি উইনবার্গস প্রিন্সিপল বা হার্ডি উইনবার্গস। সো দ্য ডেভিয়েশন, সলিউশন বলতে ফার্স্ট যেটা ডেভিয়েশন আমরা দেখব দ্যাট ইজ দ্য জিন মাইগ্রেশন। ফার্স্ট ডেভিয়েশন দ্যাট ইজ দ্য জিন মাইগ্রেশন। ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পল নেই, একটা পপুলেশন আছে, সেখানে আমরা জানি পি প্লাস কিউ ইকুয়ালস টু 1 হয়ে আছে। এখন পি প্লাস কিউ 1 মানে পি স্মল পি প্লাস টুয়াইস পি কিউ প্লাস কিউ কিউ ইকুয়াল টু 1 আমি লিখতে পারি। সো এই ব্যাপারটাতে এরকম হয়ে আছে। বাই চান্স এখানে যদি দুইটা ফোর্স কাজ করে যেটাকে বলা হয় জিন মাইগ্রেশন, সেই দুইটা ফোর্স কি কি? একটা হলো তোমার এমিগ্রেশন, আরটা হলো ইমিগ্রেশন। যদি কাজ করে তাহলে কিন্তু এটা উল্টা হবে। সো এমিগ্রেশন মানে কি, ইমিগ্রেশন মানে কি? এমিগ্রেশন মানে কোনো নতুন ইন্ডিভিজুয়াল, সাপোজ এখান থেকে কোনো ইন্ডিভিজুয়াল এখান থেকে বাইরে হয়ে গেল। সো ইমিগ্রেশন মিন্স এনি ইন্ডিভিজুয়াল যদি এখান থেকে যদি বাইরে হয়ে যায়, তখন তোমার সাপোজ তোমার পি এর কিছু ইন্ডিভিজুয়াল এখান থেকে বাইরে হয়ে গেল, তখন কি হবে? পি রেশিওটা কমে যাবে, তোমার কিউ এর রেশিও বাইরে যাবে কম্পারেটিভলি, তখন তোমার এই হার্ডি উইনবার্গস ইকুইলিব্রিয়ামকে মানবে না। আবার যদি নতুন করে কোনো ইন্ডিভিজুয়ালস আসে এখানে, দ্যাট ইজ ইমিগ্রেশন। ঠিক আছে, IMMI। সো ইমিগ্রেশন যদি হয়, নতুন করে কোনো যদি ইন্ডিভিজুয়ালস এখানে ঢুকে, তখন ইন্ডিভিজুয়ালস নতুন করে ঢুকলো, তাহলে কি তোমার কিউ এর রেশিওটা বাইরে যাবে, পি রেশিও কমে যাবে কম্পারেটিভলি, তখন তোমার এই অ্যালিয়েল ফ্রিকোয়েন্সি বা হার্ডি উইনবার্গসকে মানবে না। সো জিন মাইগ্রেশন, জিন মানে কি? জিনটা কোথায় থাকে? সেলের ভিতরে। সেলটা কার ভিতরে আছে? অর্গানিজমের ভিতরে। সো এই অর্গানিজম বাইর হওয়া বা অর্গানিজম ভিতর থেকে বাইর হওয়া বা ভিতরে ঢোকা এরিয়া, সেটাকে বলা হয় জিন মাইগ্রেশন। যদি এই ব্যাপারটা হয়, তখন কি হবে? তোমার হার্ডি উইনবার্গস ইকুইলিব্রিয়াম কিন্তু মানবে না। সো দ্যাট ইজ দ্য মাইগ্রেশন। ঠিক আছে, বা এটাকে আরেকটা ওয়ার্ডে বলা হয়, এটাকে আরেকটা ওয়ার্ড মানে এটাকে বলা হয় জিন ফ্লো। এই ওয়ার্ডটা ইউজ করা হয়, জিন মাইগ্রেশন অর জিন ফ্লো। ফ্লো মিন্স কোন একটা জায়গা থেকে বাইরে আসা বা নতুন করে আসা, নতুন করে এরিয়াতে ঢোকা, এনিথিং। সো দিস ইজ দ্য ফার্স্ট ডেভিয়েশন। নেক্সট ডেভিয়েশন যেটা আমরা দেখব, দ্যাট ইজ দ্য জেনেটিক ড্রিফট। Number 2, genetic drift. সো জেনেটিক ড্রিফট বোঝার জন্য আমরা একটা ইজি এক্সাম্পল নিব। সো দেখো, এটা একটা এরিয়া আছে, সাপোজ এরিয়াটার নাম দিলাম এ, ভালো মতো বুঝবা। ঠিক আছে, একটা এরিয়া আছে, এরিয়াটার নাম দিলাম এ। এইখানে সাপোজ কিছু ইন্ডিভিজুয়ালস আছে যাদের আছে ব্ল্যাক আই। সো আমি দিলাম ক্যাপিটাল বি
স্কোয়ার যারা হলো ডমিনেন্ট প্লাস টোয়াইস ক্যাপিটাল বি স্মল বি, আর স্মল বি হলো হোয়াইট আই, ক্যাপিটাল বি মিন্স ডমিনেন্ট ব্ল্যাক আই, small b means recessive blue eye, ঠিক আছে। সো এইখানে প্লাস স্মল বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা জেনারেলি এই এরিয়াতে হইতেছে, আমি মাইনে নিলাম সেটা, ঠিক আছে। সো জেনারেশনের একটা জেনারেশন ব্যাপারটা সেম থাকবে অ্যাজ পার হার্ডি উইনবার্গ, ঠিক আছে, আমরাও সেটাও মাইনে নিলাম। এখন আমরা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সাপোজ দেখি, সাপোজ এগুলা ডমিনেন্ট, তোমার ডমিনেন্ট ক্যারেক্টারে ব্ল্যাক, তার মানে কি সাপোজ তোমার ব্ল্যাকের ক্যারেক্টার বেশি থাকবে। সাপোজ এখানে ব্ল্যাকের সাপোজ 100টা ইন্ডিভিজুয়াল এক্সাম্পল নিলাম, সেই এক্সাম্পলের মধ্যে সাপোজ 80 ইন্ডিভিজুয়ালস আর ব্ল্যাক আই and 20 individuals are blue eye, ধরে নিলাম, ঠিক আছে। এই এক্সাম্পলটা ধরে নিলাম যে 100টা ইন্ডিভিজুয়ালস আছে। সো তার মানে কি তুমি নেক্সট জেনারেশনে কি দেখতে পারো, তোমার রেশিওটা সেম দেখতে পারবা, ঠিক আছে। ইট রিমেইনস কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট যদি হয় তুমি যতগুলা তুমি ব্ল্যাক আই পাবা, নেক্সট জেনারেশন তুমি ব্ল্যাক আই সেম ওরকমই পাবা, ব্লু আই ওরকমই পাবা, বাট একটা এক্সটার্নাল ফোর্স কাজ করলো, সো দ্যাট ইজ এ জেনেটিক ড্রিফট। কি হবে, ফর এক্সাম্পল এখানে একটা এই এরিয়াতে একটা সাইক্লোন হলো, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, ঝড় হলো, ঝড় হওয়ার ফলে তোমার তোমার সাপোজ একদিন ঝড় হলো, তার পরের দিন সকালবেলা উঠে দেখা যায় যে এই 80টার মধ্যে তোমার ব্ল্যাক আই মাত্র বাইচে গেছে তোমার 10টা, ব্লু আই বাইচে গেছে তোমার সাপোজ 15টা, সাপোজ। তাহলে দেখো এই সময় তোমার কি হইলো, আফটার সাইক্লোন তোমার ব্ল্যাক আই 80টা ছিল, এখানে বাঁচলো কয়টা, 10টা, ব্লু আই কতগুলো ছিল, 20টা, তার মধ্যে বাঁচলো 15টা। এখন বেশি কে, 15, তার মানে এখন তোমার ডমিনেন্ট আগে ছিল এ, ব্ল্যাক আই ওয়াজ ডমিনেন্ট, ব্লু আই ওয়াজ রেসিসিভ, বাট এইখানে আফটার সাইক্লোন ব্যাপারটা কি হবে, ব্লু আই ব্ল্যাক আই হয়ে যাবে তোমার রেসিসিভ, ব্লু আই হয়ে যাবে তোমার ডমিনেন্ট। সো দিস উইল বিকাম রেসিসিভ and this will become dominant character. সো এই জিনিসটাকে বলা হয় জেনেটিক ড্রিফট। যখন তোমার ডিউ টু সাম কিছু রিজনের জন্য তোমার কি হলো, তোমার ডমিনেন্ট যেটা ছিল সেটা রেসিসিভ হয়ে গেল, আবার যেটা রেসিসিভ ছিল সেটা ডমিনেন্ট হয়ে গেল। নেক্সট যেটা ইন্ডিভিজুয়ালস আসবে তাদের মধ্যে কি দেখা যাবে, তোমার ব্লু আই বেশি দেখা যাবে, ব্ল্যাক আই কম দেখা যাবে। দো তোমার ব্ল্যাক আই ছিল ডমিনেন্ট, ব্লু আই ছিল রেসিসিভ, কিন্তু ব্ল্যাক আই আস্তে আস্তে নাই হয়ে গেল, ব্লু আই আস্তে আস্তে বাইরে গেল। So this is an example of genetic drift where the character or the allele frequency changed. তোমার allele frequency changed from dominant to recessive and from recessive to dominant, ঠিক আছে। So this is an example of genetic drift. Next যেটা ফ্যাক্টর বা ডেভিয়েশন ফ্যাক্টর সেটা আমরা দেখব। নাম্বার 3 মিউটেশন। সেম ব্যাপার, আমি সেম এক্সাম্পল নিব। একটা এরিয়া আছে এ, সেখানে তোমার কিছু পার্টিকুলার ইন্ডিভিজুয়ালস আছে। সাপোজ তুমি ধরে নিলা ব্ল্যাক আই প্লাস টুয়াইস ব্ল্যাক প্লাস স্মল বি ইজ ইকুয়াল টু 1। ব্যাপারটা এরকম, প্রবলেম নাই, বাট এরিয়াটাতে মিউটেশন হয়ে গেল। মিউটেশনের ফলে কি দেখা গেল, সাপোজ এটা হয়ে গেল ডেড, এটা হয়ে গেল লাইভ, তোমার ব্লু আই গুলো বেঁচে গেল, মারা গেল, ঠিক আছে। যদি এরকম হয় তখন কি হবে, সাপোজ এমন একটা মিউটেশন বা এমন একটা জেনেটিক চেঞ্জ দেখা গেল, বা এমন ব্লু আর ব্ল্যাক আই আস্তে আস্তে মারা যায়, ব্লু আই বেঁচে যায় এমন একটা ডিজিজের থেকে। সো এরকম যদি হয় তাহলে আস্তে আলটিমেটলি কি হবে, তোমার ইকুইলিব্রিয়ামটা শিফট হবে।
ঠিক আছে, যেখানে ছিল এটা ডমিনেন্ট সেটা হয়ে যাবে ব্লু আই ডমিনেন্ট, যেখানে ছিল ব্ল্যাক আই ডমিনেন্ট সেখানে হয়ে যাবে ব্লু আই তোমার ডমিনেন্ট, যেটা ছিল রেসিসিভ সেটা হয়ে যাবে ডমিনেন্ট। সো এরকম ধরনের চেঞ্জেস ইন ইকুইলিব্রিয়াম দেখা যাবে ডিউ টু মিউটেশন। দিস ইজ অ্যানাদার ফ্যাক্টর অফ ডেভিয়েশন। নেক্সট, নাম্বার 3, নাম্বার 4, genetic recombination. So genetic recombination is another factor. So যদি জেনেটিক রিকম্বিনেশন এরকম হয় যে জিনটা এরকম ভাবে রিকম্বিনেশন হয় যে তোমার আস্তে আস্তে তোমার যেটা যে ক্যারেক্টারটা তোমার ডমিনেন্ট ছিল সেটা আস্তে আস্তে নাই হয়ে যায়, তোমার রেসিসিভ ক্যারেক্টার যেটা ছিল সেটা আস্তে আস্তে এক্সপ্রেস হওয়া শুরু করলো বেশি করে, তাহলে কি হবে আস্তে আস্তে তোমার জেনেটিক ইকুইলিব্রিয়ামটা কি হবে, নষ্ট হয়ে যাবে। সো দিস ইজ অ্যানাদার থিং। সো জেনেটিক ইকুইলিব্রিয়াম মিন্স যেটা আমরা জেনেটিক রিকম্বিনেশন মিন্স আমরা যেটা ক্রসিং ওভার করছিলাম সেই ক্রসিং ওভারটা যদি এরকম হয়, তার মানে মিওসিসের যে স্টেজ সেই প্যাকেটিং স্টেজে আমরা কি পাইছিলাম, ক্রসিং ওভার ব্যাপারটা পাইছিলাম। ক্রসিং ওভারটা এরকম হলো যে আস্তে আস্তে তোমার ব্ল্যাক আইটা আস্তে আস্তে নাই হয়ে গেল, ব্লু আইটা আস্তে আস্তে এক্সপ্রেস হলো, এরকমও হতে পারে। সো এটার জন্য তোমার কি হতে পারে, তোমার ইকুইলিব্রিয়ামটা হ্যাম্পার হতে পারে। ঠিক আছে, নেক্সট দ্য ফোর্থ রিজন, that is the fifth reason, natural selection. ন্যাচারাল সিলেকশন আমরা ডারউইনস থিওরিতেও পড়ছিলাম। ন্যাচারাল সিলেকশন ব্যাপারটা কি, অর্গানিজম ওগুলাই সিলেক্টেড হয় যেগুলা চেঞ্জিং এনভায়রনমেন্টে নিজেকে খাপ খায় নিতে পারে বা নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে। সো এটা তোমাকে মনে রাখতে লাগবে যে ন্যাচারাল সিলেকশন এমন একটা প্রসিডিওর যেখানে তোমার নেচার সিলেক্ট করবে কাকে, মোর অ্যাডাপ্টেড ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, সো নেচার এমনভাবে সিলেক্ট করলো যে যেগুলা তোমার রেসিসিভ ইন্ডিভিজুয়াল ছিল সেগুলা সার্ভাইভ করলো, যেগুলা ডমিনেন্ট ইন্ডিভিজুয়াল ছিল সেগুলা ডেড হয়ে গেল। যদি এরকম হয় তখন সেটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন। বা তোমার কি কয় এটাকে মেট সিলেকশনও এরকম হতে পারে। ঠিক আছে, মেট সিলেকশন সাপোজ তোমার নেক্সট তোমার ব্লু আইটা এমন একটা ক্যারেক্টার আছে যারা তোমার ব্লু আই গুলাকে সিলেক্ট করতে পারে, সিলেক্ট করে ইন্ডিভিজুয়ালস গুলা, ব্ল্যাক আই গুলাকে সিলেক্ট করে না ইন্ডিভিজুয়ালস গুলা, এরকম হতে পারে। সো দ্যাট ইজ অ্যানাদার রিজন অফ ন্যাচারাল সিলেকশন। প্লাস ন্যাচারাল সিলেকশন বিভিন্ন ধরনের হতে পারে, সেটা আমরা ন্যাচারাল সিলেকশন যখন আমরা ডিটেলসে পড়বো তখন আমরা দেখব। ঠিক আছে, আই থিঙ্ক নেক্সট স্লাইডে আমরা ন্যাচারাল সিলেকশনটাই পড়বো। ঠিক আছে, সো দিস আর দ্য 5 ডেভিয়েশনস ফ্রম হার্ডি-উইনবার্গস ইকুইলিব্রিয়াম। সো তোমাদেরকে কোশ্চেন দিবে, what is Hardy-Weinberg's equilibrium, why the Hardy-Weinberg equilibrium deviates, what are the reasons behind the deviation of Hardy-Weinberg's equilibrium, 5 marks থাকে। তো তোমাকে লটা লিখতে লাগবে, তার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা লিখতে লাগবে, এট দ্য সেম টাইম তার ডেভিয়েশনের 5টা কজ যে আছে, দ্যাট ইজ দ্য জিন মাইগ্রেশন, নেক্সট হলো জেনেটিক ড্রিফট, থার্ড হলো তোমার মিউটেশন, ফোর্থ হলো তোমার জেনেটিক রিকম্বাইনেশন, আর ফিফথ হলো তোমার ন্যাচারাল সিলেকশন। এই 5টা ডেভিয়েশন ফ্যাক্টরস তোমাকে লিখতে লাগবে, তার উপরে তোমার 4 to 5 মার্কসের একটা কোশ্চেন দিবে। ঠিক আছে, and this is one of the important question, very very important question for your exam. ঠিক আছে, so this is all about the Hardy-Weinberg's equilibrium, একদমই সিম্পল। ঠিক আছে, so ইকুইলিব্রিয়াম তখনই হ্যাম্পার হবে যখন কিছু এক্সটার্নাল ফোর্সেস কাজ করবে, সে এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে না, যদি এক্সটার্নাল ফোর্সেস যদি কাজ না করে, সেটা যদি মেন্ডেলিয়ান পপুলেশন হয়, তাহলে তোমার জেনারেশন আফটার জেনারেশন তোমার কিন্তু ক্যারেক্টারটা সেম দেখতে পাবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য Hardy-Weinberg's equilibrium. নেক্সট আমরা আই থিঙ্ক স্টাডি করবো অ্যাবাউট দ্য ন্যাচারাল সিলেকশন।